প্রিয় দর্শক, প্রধান অতিথি যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা ছিলাম ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা আজকের এই সুধী সমাবেশের পক্ষ থেকে প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, না ওখানে লাগবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ এখানে বসেন। সাংবাদিক বন্ধুরা কিছুক্ষণ তাদের দায়িত্ব পালন করবে, কথা শোনা যাবে তো, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। ওনাদেরও পেশাদারিত্ব কিছু আছে, দায়িত্ব, একটু সুযোগ দেন ওনাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খুলনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর শাখা আয়োজিত সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগরী আমির জনাব মাহফুজুর রহমান, কেন্দ্রে বসা অঞ্চল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে এইমাত্র আপনাদের আরেকজন প্রিয় মানুষ, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তার সাথে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এমন একটি মুক্ত বিকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে এসে আমাকে দাঁড়াবার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে 2 মাস আগেও এমন একটি মুহূর্ত বা দিনের কল্পনা করতে পারিনি আমরা কেউ। 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এই জাতি ছিল বিভিন্ন দিক থেকে মজলুম। এই জাতির উপরে তাণ্ডব চালানো হয়েছে শাসনের নামে। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা জাতিকে তার ন্যায় এবং ইনসাফ উপহার দিতে পারেননি। আমি বলবো নিজের উপরেও তারা ইনসাফ করেননি, দলের উপরেও, তাদের দলের উপরেও তারা ইনসাফ করেননি। তারা যদি দলের উপরে ইনসাফ করতেন, শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না। এদেশেই তিনি জন্মগ্রহণ করেছেন, তার রাইট আছে এই দেশে বসবাস করার। তিনি মানুষ, ভুল করতেই পারেন। আমি একজন মানুষ, আমিও ভুল করতে পারি। আবার একজন মানুষ ভুল নয়, সে অপরাধও করতে পারে, তিনিও অপরাধ করতে পারেন। যদি তিনি ভুল করেন, ভুলের মাসুল হচ্ছে সরি, আমি দুঃখিত, এটা বললেই মানুষ ভুল ক্ষমা করে দেয়। কিন্তু অপরাধ সরি বললে যায় না। অপরাধের বিচার হতে হয়, সুবিচার হতে হয়। ন্যায় বিচার পাওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার। তিনি দেশ শাসন করেছেন 15.5 বছর, বহু মানুষকে বিচারের আওতায় এনেছেন। কি বিচার তিনি উপহার এই জাতিকে দিয়েছেন
তার ক্ষুদ্র নমুনা হলো তারই নিয়োজিত প্রধান বিচারপতিকে তিনি অস্ত্রের মুখে দেশ ত্যাগে বাধ্য করেছেন। এই ছিল বিচারের বাস্তব অবস্থা। তারা বলতেন বিচার বিভাগ স্বাধীন, আইন সবার জন্য সমান। এই কথাগুলো তারা ঘন ঘন বলতেন। এটি সত্য কথা হওয়া উচিত ছিল, কিন্তু কথার সাথে তাদের কাজের কোনোই মিল ছিল না। তারা আসলেন ক্ষমতায়। ক্ষমতায় আসার পরেই 2 মাস পার হলো না, আমাদের গর্বের একটা জায়গা আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে একটা প্রচন্ড আঘাত দেয়া হলো। পরবর্তী মাসের 26 এবং 27 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের সদস্যদেরকে লাঞ্ছিত করা হলো। সেই পরিবারগুলোর মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো। তারপরে তাদেরকে খুনও করা হলো, লাশগুলা ড্রেইনে ভাসিয়ে দেওয়া হলো। কি মর্মান্তিক এই দৃশ্য! আমি যতটুকু সম্প্রতি বিশ্বের ইতিহাসের একজন ক্ষুদ্র পাঠক হিসাবে আমি জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ কোথাও কোনো বিশ্বযুদ্ধেও একদিনে এতগুলা সামরিক অফিসার কোথাও নিহত হয়নি। আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো। একই সাথে বিডিআর বাহিনীকেও ধ্বংস করা হলো। 15,000 সদস্যকে গ্রেফতার করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। 500-র অধিক বিডিআর সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। একদিকে 57 জন আর তার পরিবারের সদস্যবৃন্দ, আরেকদিকে আরেকটি বাহিনীর 550-র মতো সদস্য দুনিয়া থেকে বিদায় নিল বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে। কিন্তু কারাই পারপিটেটর, কারাই ষড়যন্ত্রকারী, মাস্টার মাইন্ড কে? আজও জাতির সামনে এটা পরিষ্কার করা হলো না। তবে এটা ঠিক, বেশি দিন শাক দিয়ে ভাত ঢেকে রাখা যায় না। সত্য কিন্তু সময় মতো বের হয়ে আসবেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে ইনশাআল্লাহ। এরপরেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের উপরেই আঘাত এসেছে, দ্বিতীয় আঘাতটা। এটা পরবর্তী বৎসরের 29শে জুন বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন আমির, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সারা বাংলাদেশের মানুষের কলিজার টুকরা, কোরআনের পাখি যাকে বলা হতো, জামাতে ইসলামের অন্যতম নায়েবে আমির, কোরআনের ভাষ্যকার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি এবং বাংলাদেশ জামাতে ইসলামের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের উপর সত্যিকার অর্থে বড় ধরনের অভিযান শুরু হলো। জেদ মেটানো হলো। যাদের বিরুদ্ধে 42টি বৎসর এই ধরনের কোনো অভিযোগে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, 42 বছর পরে এসে তারা বিচারের নামে এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় খুন করলেন, যেটাকে আমরা বলছি জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড। মিথ্যা অভিযোগ, নিজেদের বানায়ট তদন্ত সংস্থা, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, এর মাধ্যমে এই মানুষগুলোকে খুন করা হলো। শেষ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির মৃত্যুটা, এটাও একটা রহস্য বাংলাদেশের জনগণকে দিয়ে তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে একের পর এক জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, বিচারের নামে ত্রাস সৃষ্টি করা হলো, মদ এবং বিভিন্ন বাজে জিনিস দিয়ে শাহবাগে একটা অসভ্য জমায়েত আয়োজন করা হলো।
আদালতের রায়কে পরিবর্তন করা হলো শাহবাগের চিৎকারের কারণে। দুনিয়ার ইতিহাসে এটা নেই। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া তখনকার যিনি ছিলেন বললেন, আমার দেহটা সংসদে, মনটা চলে গেছে আমার শাহবাগে। এইভাবে ফেসিবাদকে সেদিন বাজারজাত করা হলো। সেই ফেসিবাদের পদধ্বনি জাতি শুনতে পেল এবং ফেসিবাদের কবলে পড়ে জাতির ত্রাহি ত্রাহি অবস্থা হলো। কেন? তারা তো এই দেশেরই মানুষ, তাদেরও তো আত্মীয় স্বজন আপনজন এই দেশে বসবাস করে। তো তারা জাতির প্রতি এত নির্মম হলেন কেন, পাষাণ হলেন কেন? তারা কতটা পাষাণ ছিলেন তার প্রমাণ এই জাতি দেখেছে বিগত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে। ছাত্রদের একটা অতি ছোট ন্যায্য অধিকার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে। সরকার পরিবর্তনের তাদের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু সরকার নির্মমভাবে যখন এই আন্দোলন দমন করতে লাগলো গুলি এবং রক্তের বিনিময়ে, তখন এই দেশ গর্জন করে উঠল। আবু সাইদ অত্যন্ত গরিব পরিবারের এক সন্তান। তার 6টি ভাইয়ের মধ্যে সেই একমাত্র শিক্ষিত। আমার সুযোগ হয়েছিল তাদের পরিবারের কাছে যাওয়ার। অতি সাধারণ পরিবারের মানুষ তারা। সেই ছেলেটা একজন সমন্বয়ক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না, কারণ সে কোনো সন্ত্রাসী নয়। এই জন্য 2 ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক খুলেছি গুলি কর। তার কথা শেষ হলো না, এক এক করে 3টা গুলি এসে তাকে বিদ্ধ করলো, মাটিতে লুটাইয়ে পড়লো। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার এই দৃশ্য গোটা দুনিয়াকে নাড়া দিল। ছাত্র সমাজ এবং তরুণদের গায়ে আগুন জ্বালিয়ে দিল। এরপরে একটার পর একটা অনেক ঘটনা ঘটলো। সেই ঘটনার মধ্য দিয়ে 5 তারিখ একটা পরিসমাপ্তি ঘটল। আপনি এই দেশের শাসক, আপনি এই দেশের মানুষ, আপনাকে পালাতে হবে কেন? আপনি থাকবেন, আপনি থেকেই সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করবেন। একজন রাজনীতিবিদের তো সে কারেজ থাকা উচিত। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা পারসিকিউশন করেছেন, কনকক্টেড বিচার উপহার দিয়েছেন, মিসক্যারিয়েজ অফ জাস্টিস করেছেন, তারা তো কেউ পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করেননি। বরঞ্চ তাদের মধ্যে একজন আমেরিকায় ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব, এদেশের অর্থনীতির একজন বদলায় দেওয়ার রূপকার, মীর কাসিম আলী সাহেব। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন, হোয়াই? তারা বলেছে, ইউ হ্যাভ টু ফেস দি পারসিকিউশন এজ লাইক ইউর সিনিয়র লিডার্স। তিনি বলেছেন, আই এম রেডি টু ফেস। এবং তিনি দেশে এসেছেন, ফেস করেছেন, হাসতে হাসতে ফাঁসির রশিও গলায় বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আদালতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তিনি বলেছেন, আমি আমার ফাঁসিকে ভয় করি না। আল্লাহ যদি ফাঁসির মাধ্যমে আমার শাহাদত কবুল করেন, আমি গর্বিত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব। আমি চিৎকার দিয়ে বলছি, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাকে তো কেউ ধরে আনেনি। বন্ধুরা বলেছিল, এসো না। তিনি বলেছিলেন, আমি আসব, এটি আমার দেশ। আমি যদি না আসি, প্রমাণ হবে যে আমার বিরুদ্ধে সবগুলো অভিযোগই সত্য। আমি মিথ্যাকে সত্য বানাতে দেব না। ইতিহাস কথা বলবে ইনশাআল্লাহ। এত তর্জন গর্জন, মানুষের উপর এত স্টিম রুলার আমার বন্ধুরা চালালেন, তো এখন আপনারা পালালেন কেন? পালাতে গিয়ে কেউ ঘুমায় কলা পাতার উপরে। মানুষ জিজ্ঞাসা করে, আপনি কোথায়? বলে, সম্ভবত আমি ভারতে। বলে, না, এটা তো বাংলাদেশ। বলে, তাই নাকি? খালে বিলে নদী নালায় কেন আপনাদেরকে পালাতে হবে? কেন বিমান কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে এদেশ থেকে পালাতে গিয়ে আবার তাদেরই জালে আপনাদেরকে ধরা পড়তে হবে কেন? নিশ্চয়ই তারা অপরাধী, নিশ্চয়ই তারা জঘন্য অপরাধী।
এই জন্য বাংলাদেশে থাকার তাদের নৈতিক কোনো সাহস নেই। নৈতিক সাহস থাকলে তারা থাকতেন, ফেস করতেন। আমরা শুধু এতটুকু বলবো যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যে ক্ষতিটা আমাদের করা হয়েছে, যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি। অন্য কোনো দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন। প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন, 11 জন, আর আপনাদের এই এলাকার একজন সাতক্ষীরার এমপি জনাব আব্দুল খালিক মন্ডল অধ্যক্ষ সাহেব, তাকেও নির্মম আচরণ তার সাথে করা হয়েছে। তিনি বড় সৌভাগ্যবান, ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে, কারণ তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। এটা কি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল? তাহলে জাতির বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছিলেন, নইলে বুলডোজার চালালেন কেন? সম্মানিত ভাইয়েরা, এত কিছুর পরে আমরা কি বলেছি? আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে, এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে হলে আইন হাতে তুলে নিতে হয়। আমরা আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না। তবে যারা মানুষ খুন করেছেন, খুনের পরিকল্পনা করেছেন, বিচারকের আসনে বসে নিজের উপরে জুলুম করেছেন, জাতির উপরে জুলুম করেছেন, তাদের সকলকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। শেষমেশ যে গণহত্যা তারা সংগঠিত করেছেন, এই গণহত্যার জন্য গণহত্যাকারী হিসাবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তবে সেই বিচারের ক্ষেত্রে আমরা চাই না আমাদের উপর যে জুলুম করা হয়েছে অন্য কারো উপর সেই জুলুম করা হোক। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। ন্যায় বিচার নিশ্চিত হলেই তারা এত পাওনা পাবেন যে তাদের হৃদয় মন ভরে যাবে ইনশাআল্লাহ। এত কাজ তারা করেছেন, এত অপকর্ম করেছেন। এই জন্যে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছি, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। মামলা যারা করবেন তারা একজন নিরপরাধ মানুষকেও মামলার অভিযুক্ত বানাবেন না, আসামি বানাবেন না। যদি বানান, এটা হবে জুলুম, এটা হবে বেইনসাফি। আমরা কোনো জুলুম এবং বেইনসাফি বরদাস্ত করব না। অন্যরা কে কি করবে এটা তাদের ব্যাপার, আমরা সকলের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু প্রিয় সংগঠনকে আমরা সেটাই ইনস্ট্রাকশন দিয়েছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তার কোনো ব্যতিক্রম হয়নি। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের সরকারের যদি পতন হয় তাহলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত বিশাল পরিবর্তনের পরে 5 লক্ষ লোক কি মারা গিয়েছে? 1,50,000, 5,000, 500, 5 জন? কেন? কারণ এই তারা নিজেরা কন্ট্রোল হারিয়ে ফেললেও এদেশের জনগণের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ। তারা দায়িত্বহীন হলেও বাংলাদেশের 18 কোটি মানুষ দায়িত্বহীন হন না। তারা কাণ্ডজ্ঞানহীন হতে পারেন, কিন্তু এদেশের জনগণ কাণ্ডজ্ঞানহীন নয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ছোটখাটো কিছু বিষয় হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু তারা যা বলেছিলেন সেই তুলনায় কিছুই না। তারা যখন হেরে গেলেন, নৈতিকভাবে হেরে গেলেন লড়াইয়ের ময়দানে, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে, তখন তারা ষড়যন্ত্রের পথে হাঁটতে শুরু করলেন। তারা চাইলেন তাদের সাজানো পাতানো দলীয় ক্যাডার বিচারপতিদেরকে দিয়ে একটা বিচারিক কু করার জন্য, জুডিশিয়াল কু। কাকে দিয়ে? যারা সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসে বলে যে আমি হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা ধিক্কার জানাই। রাজনীতি করার অধিকার সকল নাগরিকের আছে, কিন্তু বিচারকের আসনে বসে নয়। ওই আসন ছেড়ে দিয়ে আসেন, আমার মতো আসেন, আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে।
কিন্তু আপনি বিচারকের আসনে বসে আপনি একটা দলের রাজনীতি করবেন, তাহলে আপনি দেশবাসীর উপর ইনসাফ করবেন কিভাবে? এর প্রতিবাদ করলেন কিছু আইনজীবী, সঙ্গত প্রতিবাদ। মামলা হলো আইনজীবীদের বিরুদ্ধে, তাদেরকে তোলা হলো কাঠগড়ায়, কিন্তু যিনি অন্যায় করলেন তাকে লালন পোষণ করা হলো, তার কিছুই হলো না। বন্ধুরা, এখন কোথায় আপনারা? এত শক্তিশালী আপনারা বিচারক ছিলেন, যাকে যা ইচ্ছা তাই করেছেন। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন। এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। তারা যাদের দূষর ছিলেন, দূষররা যেমন আত্মগোপনে চলে গেছেন, নৈতিকভাবে পরাজিত হয়ে তারাও চলে গেছে। এখন আমরা কি করব? এগুলা নিয়ে পড়ে থাকবো, নাকি প্রিয় দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব? অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে আগানোর জন্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এদেশের সোনালী ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। তারা আমাদের জাতীয় বীর, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করেন যে আপনারা তো এই আন্দোলনের সংগ্রামে পুরাপুরি ছিলেন, তো আপনাদের কত লোক ইন্তেকাল করেছে? আমি বলি যে যারাই ইন্তেকাল করেছে তারা সবাই আমার, আমাদের, আপনাদের, গোটা জাতির। আমরা তাদেরকে কোনো দলীয় পরিচয় দিতে রাজি নই। বীররা তো বীরই, দলের পরিচয় আবার কি? তারা সারা জাতির সম্মানের পাত্র। চিরদিন শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ। এই শহীদ পরিবারগুলোর মধ্যে এমনও কিছু পরিবার আছে যে এই পরিবারের একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তি ছিলেন ওই শহীদ ব্যক্তিটি। আমরা সরকারকে বলবো, এরকম যে পরিবারগুলো আছে তাদেরকে চিহ্নিত করে গোটা জীবন তাদেরকে সাপোর্ট এমনভাবে দিতে হবে এই পরিবার যেন সম্মানজনকভাবে বসবাস করতে পারে। তাদের পরিবারে যদি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সম্মানজনক কোনো পদে চাকরি করার মতো উপযুক্ত লোক থাকে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে। লাখো যুবক যারা যুবতী আহত হয়েছে এই দেশের জন্য, তারা ত্যাগ স্বীকার করেছে, আগামীর চাকরিগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকেই বসাতে হবে। কারণ এরা পরীক্ষিত দেশপ্রেমিক, এরা দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে রাজি হবে না। জীবন দিতে রাজি হবে, কিন্তু নিজের স্বার্থ বিকে দিতে রাজি হবে না। আমি হাসপাতালে দেখতে গিয়েছি, কারো দুই চোখ নেই, কারো এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো দুই হাত নেই, কারো এক পা নেই, কারো দু পা নেই। আমি জিজ্ঞেস করেছি, ভাই আগামীতে তুমি চলবা কিভাবে? কই আল্লাহ চালাবে। তুমি কি হ্যাপি না আনহ্যাপি? বলে যে আমি খুশি। কেন তুমি খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। যার এক পা নাই তারা জিজ্ঞেস করলাম, তোমাকে একটা আর্টিফিশিয়াল পা ইনশাল্লাহ আমরা লাগাই দেওয়ার চেষ্টা করব, বাকি জিন্দেগি তোমাকে সতর্ক হয়ে চলতে হবে, কিন্তু জাতির প্রয়োজনে আগামী দিনে তুমি তো আর লড়াই করতে পারবো না। কেন পারবো না? আমি যে তোমার যে এক পা নাই, তুমি তো ব্যালেন্স মেনটেন করতে পারবো না। বলে যে দ্বিতীয় পাটি দেওয়ার জন্যই আমি লড়াইয়ের ময়দানে যাব। এক মা তার 1.5 মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় চলে এসেছেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা এ কি করলেন আপনি? এ কচি বাচ্চা আপনি কোলে নিয়ে চলে এসেছেন? বলে হ্যাঁ, আমার ঘরে যদি 12 থেকে 20 বছরের একটা যুবক ছেলে থাকতো আমি এই বাচ্চা নিয়ে আসতাম না। যাদের এইরকম যুবক ছেলে আছে তারা ভাগ্যবান। আমার একটাই আছে, আমি এটা নিয়ে এসেছি। আল্লাহ চাইলে এটাকেও শহীদ করলে আমি গর্বিত হব। জাতি যখন এইরকম কমিটেড হয়ে যায় তার অধিকার আদায়ের ব্যাপারে, তখন সে জাতির অধিকার আর কেউ নিয়ে ছিনিমিনি করতে পারে না, খেলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জাতির ত্যাগ কবুল করেছে। আমরা প্রত্যাশা করি অতীতের চেয়ে আগামী ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে সবাইকে দুটি দায়িত্ব পালন করতে হবে। জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে। দল যার যার থাকবে, 100টা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা আপোষহীন এবং ঐক্যবদ্ধ।